আপনি আওয়ামী লীগের বিরোধিতা করেন কেন? আওয়ামী লীগের বিরোধিতা করেন তো তারা ফ্যাসিস্ট, তারা মানুষ হত্যা করছে, এই তো। তো জামাত ইসলামী তো এখানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা, লক্ষ লক্ষ মানুষকে ধর্ষণ করা, লক্ষ লক্ষ বাড়িঘর, কোটি কোটি বাড়িঘর জ্বালায় দেওয়ার অপরাধের সাথে যুক্ত ছিল। আমরা অনেকেই বলি যে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনার বোধ নাই। একই সাথে আমাদের এটা বলা দরকার এবং বোঝা দরকার যে জামাত ইসলামের মধ্যে 53 বছরে কোনো অনুশোচনা তৈরি হয় নাই। এখনও পর্যন্ত তারা বলে যে যদি এটা প্রমাণ হয় যে তাইলে তারা আসলে এটা ক্ষমা চাওয়ার কথা ভাববে। আসলে বাংলাদেশের এই অভ্যুত্থানের পরে আরেকটা ব্যাপার হওয়া উচিত ছিল যে স্বৈরতান্ত্রিক রাজনীতি আওয়ামী লীগ এবং জামাত ইসলামী তাদের এই অপরাধের ব্যাপারে তাদের যতক্ষণ পর্যন্ত আসলে তাদের দিক থেকে স্বীকারোক্তি এবং ক্ষমা চাওয়ার ব্যাপার না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া কোনো কারণ নেই। তাদের কোনো নৈতিক অধিকার নেই রাজনীতি করার, অথচ তারা এখন দাপায় বেড়াইতেছে। সম্প্রতি রাজনীতি পাড়ায় বিএনপি জামাতের কথার যুদ্ধ শুরু হয়েছে, বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে এটা দুর্ভাগ্য আমাদের যে জামাত ইসলামীর মতো একটা দল, আপনারা জানেন যে আমরা রৌমারিতে আমাদের একটা সমাবেশ ছিল, কৃষক সমাবেশ, যেটা 26শে মার্চ আর 26শে জানুয়ারি চিলমারিতে এটা শেষ হবে, উত্তরবঙ্গের সমাবেশ। এইটা করতে যাওয়ার পরে ওইখানে আমাদের একটা দাবি ছিল যে রৌমারি তো আগাগোড়া একটা মুক্তাঞ্চল ছিল, কিন্তু 71 সালে রৌমারি ছিল আসলে সবসময় মুক্তাঞ্চল। তা আমরা রৌমারিকে একটা বিশেষ মর্যাদা দেওয়ার দাবি, ওই কৃষক সমাবেশে একটা দাবি ছিল মুক্তাঞ্চল হিসেবে রৌমারির একটা বিশেষ মর্যাদা দিতে হবে। জামাত ইসলামী ওইখানে আমাদের স্টেজ ভাঙছে, ওইখানকার পুলিশ তাদের সহায়তা করছে, ওইখানকার অন্যরা তাদেরকে সহায়তা করছে। তো সেইটা নিয়ে আমরা জামাত ইসলামের ব্যাপারে তাদের আপনার প্রেস কনফারেন্স করে তাদের অবস্থান জানতে চাইছি। তাদের স্পর্ধা যে এরপরে তারা আরও বড় করে তারা বিবৃতি দিয়ে বলছে যে এইটা তারা ভাঙে নাই, অমুক করছে তমুক করছে, যারা আমরা ওইখানে মিটিং করতে গেছিলো তারা তাদেরকে জানায় নাই, তাদের অনুমতি নেয় নাই, সেই জন্য তারা ভাঙছে। মানে এইটা হচ্ছে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক ঘটনা যে জামাত ইসলামীকে জানায় রৌমারিতে আসলে মুক্তাঞ্চল ঘোষণার দাবি করতে হবে, এইটা বলে তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগটা পাচ্ছে। তো এইটা আজকে বিএনপি তাদেরকে বলতেছে, বিএনপি তাদেরকে এই জায়গায় আনার ক্ষেত্রে বিএনপির অনেক বড় ভূমিকা আছে। এবং এখানকার যারা আসলে 71-এর ইতিহাস জানে না, 71-এর খারাপ দিকগুলিকে আমরা যারা বলছি সবসময় 71-এর ভালো দিকগুলিকে তখন বলার সুযোগ ছিল না, সেই জন্যে এই জেনারেশনের একটা বড় অংশ 71-কে নাকচ করতে গিয়ে যারা নাকচ করে তার মধ্যে জামাত ইসলামী একটা, যারা এই জায়গাটাকে ধরেন তারা এই তরুণদের একটা বড় অংশের সমর্থন তারা পাইছে। আপনি আওয়ামী লীগের বিরোধিতা করেন কেন? আওয়ামী লীগের বিরোধিতা করেন তো তারা ফ্যাসিস্ট, তারা মানুষ হত্যা করছে, এই তো। আওয়ামী লীগকে যদি আপনি ঘৃণা করেন যে সে মানুষ হত্যা করছে, এখানে হাজার হাজার মানুষ হত্যা করছে, তো জামাত ইসলামী তো এখানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা, লক্ষ লক্ষ মানুষকে ধর্ষণ করা, লক্ষ লক্ষ বাড়িঘর, কোটি কোটি বাড়িঘর জ্বালায় দেওয়ার অপরাধের সাথে যুক্ত ছিল। এবং এই যুক্ততার ব্যাপারে 53 বছর আমরা অনেকেই বলি যে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনার বোধ নাই। একই সাথে আমাদের এটা বলা দরকার এবং বোঝা দরকার যে জামাত ইসলামের মধ্যে 53 বছরে কোনো অনুশোচনা তৈরি হয় নাই। এখনও পর্যন্ত তারা বলে যে যদি এটা প্রমাণ হয় যে তাইলে তারা আসলে এটা ক্ষমা চাওয়ার কথা ভাববে। আসলে বাংলাদেশের এই অভ্যুত্থানের পরে আরেকটা ব্যাপার হওয়া উচিত ছিল যে স্বৈরতান্ত্রিক রাজনীতি আওয়ামী লীগ এবং জামাত ইসলামী তাদের এই অপরাধের ব্যাপারে তাদের যতক্ষণ পর্যন্ত আসলে তাদের দিক থেকে স্বীকারোক্তি এবং ক্ষমা চাওয়ার ব্যাপার না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া কোনো কারণ নেই। তাদের কোনো নৈতিক অধিকার নেই রাজনীতি করার, অথচ তারা এখন দাপায় বেড়াইতেছে। এবং এই অভ্যুত্থানকে তাদের আসলে আন্দোলনের ফল হিসেবে আমরা আন্দোলনে ছিলাম, আমরা তাদের কোনোদিন আন্দোলন করতে দেখি না। আওয়ামী লীগ আপনারা মিডিয়া আপনারা ছিলেন, তাদের নিজেদের দলীয় স্বার্থের বাইরে তারা জনগণের স্বার্থে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করছে, এরকম কিচ্ছু ছিল না। এবং আওয়ামী লীগের সাথে আপোষ করে তারা প্রোগ্রাম করছে তখনও। এমনকি 28 অক্টোবর যেদিন বিএনপির জনসমাবেশ ভেঙে দেওয়া হয়, যেদিন আসলে গণতন্ত্র মঞ্চ আগে থেকে আশঙ্কা করতেছিল এবং আক্রান্ত হয়, সেই দিনও তারা নিরাপদে সরকারের ছত্রছায়া থেকে সমাবেশ করছে। তারা আজকে অভ্যুত্থানের মূল নায়ক এরকম দাবি করতে চায়। তো বিএনপির এই বোধোদয় হয়েছে, এই জন্য বিএনপিকে ধন্যবাদ। এবং বাংলাদেশের অপরাপর সমস্ত রাজনৈতিক শক্তির এই বোধোদয় হওয়া উচিত
যে আমরা এই বাংলাদেশটা পাকিস্তানেরও না, ইন্ডিয়ারও না, এই বাংলাদেশটা বাংলাদেশের মানুষের, এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা গণহত্যা করছে তাদের আসলে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি কী হবে এটা নিয়ে তাদের সবক দেওয়ার কোনো জায়গা থাকে না, থাকতে পারে না। আপনি 71 সালের জামাত আর বর্তমান 24-এর গণ অভ্যুত্থানের পরে জামাতকে কিভাবে দেখছেন? জামাত তো একই রকম আছে। জামাত সবসময় জনবিরোধী ছিল, ও পাকিস্তান আন্দোলনের বিরুদ্ধে ছিল, ও রায়ট করছে পাকিস্তানে, ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, ওই এইবারও পর্যন্ত অভ্যুত্থানের আগে পর্যন্ত এই 15 বছর সে আসলে আওয়ামী লীগের সাথে আপোষ করেছিল। এবং এইবার যেহেতু তারা বিএনপির ধরেন হাজার হাজার কর্মী 15 বছরে কারাগারে গেছে, মারা গেছে, ক্রসফায়ারে গেছে, তাদের একটা ইয়ে ছিল যেহেতু। কিন্তু তারা জামাতে ইসলামী শেষ সময় যখন মনে করছে যে অগাস্টের অভ্যুত্থানে আসলে তারা এই শক্তি বিজয়ী হইতে যাইতেছে, তখন তারা আসলে বিজয়ের অংশীদার হওয়ার জন্য এই আন্দোলনে যুক্ত হয়েছে। তো 24-এর আগের জামাত ইসলামী আর 24-এর পরের জামাত ইসলামী একই ক্যারেক্টারের, সুবিধা লুটার ক্যারেক্টার, এবং জনবিরোধীভাবে এই সরকারের আমরা আন্দোলনে ছিলাম, তো আমরা সরকারের কোথাও আমরা কোনো একটা লোক আছে আপনি বের করতে পারবেন না, আমরা কোথাও যাওয়ার চিন্তাও করি নাই। কিন্তু আপনি দেখবেন যে জামাত ইসলামী এই পদ দখল করা, ওই পদ দখল করা, এগুলির ভেতরেই আছে। অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যর অভাব আছে বলে মনে হয়, অনেকে তাই বলছে, আপনি কি বলবেন? এটা তো একটা বাস্তবতা, কিন্তু এটা হচ্ছে একটা ভুল কারণে হয়েছে। কারণটা হচ্ছে যে অভ্যুত্থানটা আপনি দেখেন, অভ্যুত্থানটা হয়েছিল কী জন্যে? হাসিনার পতন এবং সংবিধানের সংস্কার। এটা তো যদি আপনার সংস্কারের রাজনীতি হয়, আপনি যদি তখন সংস্কারের রাজনীতিটাকে আঁকড়ে ধরতে পারতেন, যারা আসলে নেতৃত্ব দিছে তারা পর্যন্ত, ধরেন ছাত্ররাই নেতৃত্ব দিছে, তারা যদি সংস্কারটাকে ঠিকমতো উপলব্ধি করতে পারতো, বুঝতে পারতো, তাইলে তারা বুঝতো যে এই কাজটা পর্যন্ত জাতীয় ঐক্যটা ধরে রাখতে হবে। এইটা পর্যন্ত জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয় এরকম কোনো কথা আমাদের দিক থেকে বলা যাবে না। কারণ আমরা যেহেতু নেতৃত্বে চলে আসি, আমরা ছোট হই বড় হই, তারা বয়সে হয়তো নবীন তরুণ, কিন্তু তাদের উপরে জাতি কিন্তু একটা বিরাট দায়িত্ব আসলে অর্পণ করছে, যেটা অন্য কারো উপর দেয় নাই। আমাদের মতো অভিজ্ঞ ধরেন, আপনি যদি বলেন যে আমাদের বয়সের কারণে যদি বলেন আমরা অভিজ্ঞ, আমরা যারা বয়স হয়েছে তাদের উপরে তো জাতি ভরসা করে নাই, ভরসা করছে তরুণদের উপরে। এবং তরুণদের উপর যখন ভরসা করে তখন তাদের দায়িত্ব বয়সের তুলনায় অনেক বেড়ে গেছিল। কিন্তু তারা এই জায়গাটা আসলে উপলব্ধি করতে পারে না যে সংস্কারের রাজনীতিটা কী, নতুন রাজনীতিটা কী, নতুন বাস্তবতাটা কী। সেটা না বুঝে তারা পুরনো অভ্যাস অনুযায়ী তাদের দিক থেকে ধরেন তারা তাদের কাউরে ধরেন তারা হাইলাইট করতে গেছে, তার কেউ ক্রেডিট নিতে গেছে, কেউ ক্রেডিট দিতে গেছে, কেউ ধরেন আগামীতে রাজনৈতিক দল করার আকাঙ্ক্ষার কথা বলতে গেছে। যখনই আপনি এগুলি করেন, আমি ধরেন একটা রাজনৈতিক দল করব, তার মানে কি আপনার যে রাজনৈতিক দল আছে সেই দল তো আমাকে আসলে আন্তরিকভাবে নেওয়ার, ঐক্যবদ্ধভাবে নেওয়ার কথা। আমি তো অ্যালার্ট হব যে আপনি কী দল করবেন, আপনি কি তার মানে আপনি এই জায়গাগুলির মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে। যে ঐক্যের যে মানে সংবিধানের যে পরিবর্তনের রাজনীতি, এটা তো একটা ঐক্যবদ্ধ আসলে পরিস্থিতি তৈরি করে। কিন্তু যখন আপনি একটা রাজনৈতিক দল হিসাবে নির্বাচন করে ক্ষমতায় আসার চিন্তা করেন, তখন তো আপনার মধ্যে ঐক্যটা আসলে স্বাভাবিকভাবে চিড় ধরবে। কারণ আমি আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই তো নির্বাচিত হব। নির্বাচনের রাজনীতি হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি, আর সংবিধান সংস্কার কিংবা পরিবর্তনের রাজনীতি হচ্ছে একটা ঐক্যবদ্ধতার রাজনীতি। তাইলে আমরা যে সংবিধান সংস্কারের কাজটা আগে করার কথা বলি, তার কারণ হচ্ছে যে এইটা আপনি পরে করতে গেলে এটা আর ঐক্যবদ্ধতা থাকবে না। এটা এরকম না যেটা আমরা আগে চাই মানে আমাদের চাওয়া, এটা এই জন্য না। এটা চাওয়া হচ্ছে খুব যৌক্তিক, যে আপনি ঐক্যবদ্ধ যতক্ষণ থাকতে পারবেন, যত বেশি ঐক্যবদ্ধ থাকতে পারবেন তত বেশি পরিমাণে আপনি পরিবর্তন করতে পারবেন। ঐক্যর পরিমাণ যত মানে দুর্বল হবে, আপনার পরিবর্তনের জায়গাটার মধ্যে আসলে আপনার চাওয়াটা কমে আসবে, পাওয়াটা কমে আসবে। আমরা এই জন্য চাই যে সংবিধানের সংস্কারের কাজটা আগে আসলে কী বিষয়ে আমরা একসাথে একমত হইতে পারি সেটাকে ধরা, এবং ততদিন পর্যন্ত নির্বাচনের রাজনীতিটাকে সামনে না আনা। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্যক্রমে যেহেতু তাদের আসলে সংবিধান সংস্কারের রাজনীতি কী হবে, নতুন রাজনীতি কেমন, এই অভিজ্ঞতা যেহেতু 53 বছরের মধ্যে নাই, এবং আমাদের দেশের রাজনৈতিক দলগুলি যেহেতু এগুলিকে আমরা 10-12 বছর থেকে বলছি, তো তাদের কাছে যেহেতু আমরা এটাকে যথাযথভাবে তুলে ধরতে পারি নাই, বা আমাদের কথাগুলি তারা আসলে তখন শুনতে রাজি হয় নাই,
সেই জন্য তাদের নিজেদের কর্মীরা, এখানকার আসলে বুদ্ধিজীবীরা, এখানকার সাংস্কৃতিক কর্মীরা, রাজনৈতিক কর্মীরা আসলে এই বিষয়গুলি নিয়ে ততটা ওয়াকিফাল না। এটা যে হয়েছে এটা কারো দোষে হয় নাই, কেউ কোনো একটা দল ঐক্য ভাঙিয়ে ফেলার জন্য করছে, বিষয়টা এরকম না। এটা হয়েছে হচ্ছে আমাদের অজ্ঞানতা থেকে, আমাদের অদক্ষতা থেকে, আমরা এই নতুন বাস্তবতা সম্পর্কে আমাদের আগে থেকে ধারণা না থাকার কারণ থেকে। সেইটা আমরা মনে করি যে আমরা যদি অহংবোধ ছাড়ি, আমরা যদি মনে করি যে না আমরা অন্যের কাছ থেকে এটা শুনে আমরা মানব না, তাইলেই আমরা আবার ঐক্যের জায়গাটাকে খুঁজে পাইতে পারবো। কারণ এটা প্রত্যেকটা রাজনৈতিক দল এই অভ্যুত্থানটার মধ্যে অংশীদার ছিল এবং তাদের প্রত্যেকের রক্ত আছে, প্রত্যেকের ঘাম আছে, প্রত্যেকের শ্রম আছে, এবং আমরা মনে করি যে প্রত্যেকে বাংলাদেশটাকে আগের জায়গায় আর নিতে চায় না। সো আমি মনে করি যে ঐক্যের সম্ভাবনাটা আছে, এইটাকে বোঝাবোঝটা বাড়াইতে হবে যে সংবিধান সংস্কারের যে রাজনীতিটা এটা ঐক্যবদ্ধভাবে করতে হয়, আর নির্বাচনের রাজনীতিটা প্রতিদ্বন্দ্বিতা করে করতে হয়। আমরা এখন ঐক্যবদ্ধতার পর্বটা পার হই নাই। ঐক্যবদ্ধতা পর্বটা পার হওয়ার আগে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার পর্বটাই আমাদের ঢোকা উচিত।